নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা নিরামিষাশী বাঘ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। অনেক বৎসর আগেকার কথা। তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজ্জে। যোগিন আমার বন্ধু। একদিন টেলিফোনে বললে, ওহে, বড় বড় একজোড়া তিব্বতী পান্ডা এসেছে, খাসা জানোয়ার, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সাদা গা, কালো পা, কাজল পরা চোখ, ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা। তোমারই মতো নিরামিষ খায়। দুদিন পরেই হামবুর্গ জুতে চলে যাবে। দেখতে চাও তো কাল বিকেলে এসো। পরদিন বিকালে যোগিনের কাছে গেলুম। পান্ডা, কাঙারু, হিপো, কালো রাজহাঁস, সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হলো। তারপর বাঘ সিংহীর খাওয়া দেখছি। এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না, যেন অরুচি হয়েছে। মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে। যোগিনকে বললুম, আহা, বেচারার একটা পা জখম হয়েছে, খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে, গুলি লেগেছিল নাকি? যোগিন বললে, গুলি লাগেনি, বাঘটির নাম রামখেলাওন। ওর ইতিহাস বড় করুণ। পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো। পাশের খাঁচায় দেখলুম একটি খোঁড়া বাঘিনী রয়েছে। এরও অরুচি, কিন্তু তবুও কিছু খাচ্ছে। প্রশ্ন করলুম, দুটোই খোঁড়া দেখছি, কি করে হলো এমন? যোগিন বললে, এই বাঘিনীটির নাম রামপিয়ারি। রামখেলাওন আর রামপিয়ারি দুটোই বছর দুই আগে গয়া জেলার গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়ে। এদের দস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল, কিন্তু মনের মিল হলো না, তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে। ভারী অদ্ভুত তো। ইতিহাসটা বলো না শুনি। তোমার তো সব দেখা হয়ে গেছে, এখন আমার বাসায় চলো, চা খেতে খেতে ইতিহাস শুনবে। যোগিনীর কাছে যে ইতিহাস শুনেছিলুম তাই এখন বলছি। গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন। একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং, প্রতাপপুর গ্রামে বাস করেন। ইনি খুব ধনী লোক। অনেক বিষয় সম্পত্তি গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারির অন্তর্গত। রঘুবীর রাজপুত ছত্রী, এককালে খুব শিকার করতেন, কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভরত স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন। নিরামিষ খান, ত্রিসন্ধ্যা রাম নাম জপ করেন। তার কড়া শাসনে বাড়ির সকলেরই, মায়ে কাছারির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে। রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকলু খাঁ। সে এখন বেকার, কিন্তু নিয়মিত মাসোহারা পায় এবং মনিবের সেলাখানায় যত বন্দুক, তলোয়ার, বর্শা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে। একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার 5 বছরের নাতি লল্লুলালের সঙ্গে গল্প করছেন। এমন সময় অকলু খাঁ এসে সেলাম করে বললে, হুজুর, একটা বড় বাঘ গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে। রঘুবীর বললেন, আহা, রামজির জানবার, ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও। লল্লুলাল বললে, না দাদুজি, ওকে আমি পুষব। রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না। হুকুম দিলেন, শাল কাঠের একটা বড় পিঁজরা বানাও, তার সামনে একটা আর পেছনে একটা কামরা থাকবে, যেমন কলকাতা চিড়িয়াখানায় থাকে। মোটা মোটা শিক লাগানো হবে। 2 কামরার মাঝে একটা ফটক থাকবে। ছাদ থেকে জিঞ্জির টানলে ফটক খুলবে,
তখন বাঘ কামড়া বদল করতে পারবে। 2 দিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল। তাতে বাঘকে পোড়া হলো। দেখাশোনার ভার অকলু খাঁর ওপর পড়ল। সে তার মনিবকে বললে, হুজুর, আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে 2-3 দিন অন্তর 7 সের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয়। এখানে তো তা মিলবে না, আপনি খাসির হুকুম করুন। রঘুবীর বললেন, খবরদার, কোনো রকম গোস্ত আমার কোঠির এলাকায় ঢুকবে না। এই বাঘের নাম দিয়েছি রামখেলাউন, ও গোস্ত খাবে না। তবে কি রকম খানা দেওয়া হবে হুজুর? খানা কি কমি ক্যা? पूरी कचौड़ी হালুয়া লাড্ডু খিলাও, চাহে দুধ পিলাও, রাবড়ি মালাই পেড়া বরফি বি খিলাও। ওইসব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো। রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না। নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন। বাঘ একবার শুঁকে পিছন ফিরে বসল। রঘুবীর বললেন, এই সব জিনিস খাওয়া তো অভ্যাস নেই, নিয়মিত দিয়ে যাও, দিন কতক পরেই খেতে শিখবে। 2 দিন অন্তর রামখেলাউনকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগল, কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না। পুরি কচৌরি প্যাঁড়া ইত্যাদি সবই অকলু খাঁ আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগল। মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয় তবে খিদের তাড়নায় সে ঘাসই খাবে। রামখেলাউনও অবশেষে পুরি কচৌরি প্যাঁড়া প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলে। চৌধুরী রঘুবীর সিংয়ের একটি দাতব্য দাবাখানা আছে। ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ। মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন। তিনি জন্তুর ডাক্তার নন, তবু বুঝতে দেরি হলো না যে রামখেলাউনের গতিক ভালো নয়। তার পেট মোটা হচ্ছে, কিন্তু ফুর্তি নেই, ঝিমিয়ে আছে। কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন। রঘুবীর প্রশ্ন করলেন, क्या খবর ডাক্তারবাবু? রামখেলাউন তো বহুত মাঝে মে হ্যায়। কালীবাবু বললেন, না চৌধুরীজি, মোটেই ভালো নেই, ওর ডায়াবেটিস হয়েছে। সে কি, ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে, আমি যা খাই বাঘও তো তাই খাচ্ছে। কি জানেন, বাঘ হলো কার্নিভোরাস গোস্তখোর জানোয়ার। কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্য হচ্ছে না, গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে। রোজ 3 বার ইনসুলিন দেওয়া দরকার, কিন্তু দেবে কে? কি বলছো বুঝতে পারছি না। তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও। আপনি ইচ্ছা করলে বড় ডাক্তার আনাতে পারেন, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। ছাগল যেমন মাংস হজম করতে পারে না, বাঘ তেমনি পুরি কচৌরি পারে না। ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন। রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন, বাড়ি মুশকিল কি বাত। আচ্ছা, কাল আমার গুরু মহারাজ রামভরসজি আসছেন, তিনি কি বলেন দেখা যাক। গুরু মহারাজ এলেন। রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন। ডাক্তার কালীবাবুও সঙ্গে গেলেন। রামভরসজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন, क्या बेटा रामखिलाउन, क्या हुआ तेरा? বাঘ মৃদুস্বরে উত্তর দিলে, হুলুম। রামভরস বললে, समझ लिया, अरे ये तो बहुत मामूली बीमारी, बिरहा हुआ। कालीबाबू बोलें, बिरहा की रकम ব্যারাম? नहीं समझा, बाघ बाघिनी मांगता। কালীবাবু বললেন, ও, বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়ে আছে, তবে চটপট বাঘিনী জোগাড় করুন। চৌধুরী রঘুবীর সিংয়ের লোকবল অর্থবল প্রচুর। 3 দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল। রামভরসজি তার নাম রাখলেন রামপিয়ারি। বিধান দিলেন আলাদা পিঁজরায় রেখে বাঘিনীকেও পুরি কচৌরি খেতে দেওয়া হোক। যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে
বাঘ বাঘিনী দুজনেই সাত্ত্বিক স্বভাব পাবে, তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে। খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি, কচৌরি, প্যাঁড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে। সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল, বাঘিনীরও তাই দেখা গেল। তখন রামভরস স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেবার আয়োজন হলো। ঢোল বাজল, পুরোহিত মিশিরজি মন্ত্রপাঠ করলেন। তবে দুই থাবা এক করে দেবার সাহস তার হলো না। বাঘ বাঘিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বারকোষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান, সুপারি, কর্পূর, ছোয়ারা, নারকেল কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হলো। বিবাহ সভায় রঘুবীর সিং, তার আত্মীয় স্বজন, রামভরসজি, কালীবাবু, অকলু খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন। সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে, খাদ্য হজম হবে, দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্যা করবে। বরকনের শুভদৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন। শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল। বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগল, পারদেশিয়া আউল আঙ্গানা। অকলু খাঁ কপার টেনে নিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুড়ে দিলে। ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন, প্রাণীর আদিম প্রেরণা ক্ষুদ পিপাসা। রামখেলাওন আর রামপিয়ারি হিংস্র সাপদ। নামের আগে রাম যোগ করে এবং অনেকদিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি। চার চক্ষুর মিলন হওয়া মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিবল প্রবৃত্তি চাগিয়ে উঠল। প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে। বাঘের গর্জন, রক্তের স্রোত, মানুষের চিৎকার, লল্লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলুস্থুল পড়ে গেল। রঘুবীরের আদেশে অকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচায় পুড়ে দিলে। রামভরস মহারাজ বললেন, এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল, তাই এই দশা হয়েছে। এদের চরিত্র দুরস্ত হতে আরও 84 জন্ম লাগবে। রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, এখন কি করা উচিত? কালীবাবু বললেন, চৌধুরীজি, আপনি চেষ্টা ত্রুটি করেননি। এরা যখন কিছুতেই সাত্ত্বিক হলো না, তখন আর দেরি না করে এদের আলিপুর পাঠিয়ে দিন। তারপর যোগিন আমাকে বললে, রঘুবীর সিং বাঘ দুটোকে বিদেয় করতে রাজি হলেন। কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন। জিজ্ঞাসা করলেন আলিপুরজু এই দুটো বাঘকে রাখবে কিনা। খোঁড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁতখুঁত করেছিলেন, কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিলদরিয়া লোক। ব্যাঘ্র দম্পতির যৌতুক স্বরূপ 1001 টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন। আর কোনো আপত্তি হলো না। রামখেলাওন আর রামপিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের ওপর ভালোই আছে। তবে অনেক দিন সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়েছে, হজম শক্তি কমে গেছে, মেজাজও খিটখিটে হয়েছে। স্বামী স্ত্রীর মোটেই বনে না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।